সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি ইয়াসমিন আক্তার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি বাংলা কলেজ। আজকে হচ্ছে আমার অনার্স ফোর্থ ইয়ারের কোর্স নেম হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। এই কোর্সের সাথে তোমাদের ক্লাস, অনলাইন ক্লাস। কোর্সের প্রথম চ্যাপ্টার হচ্ছে নেচার অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্টের আসলে প্রকৃতিটা কী সেটাই আমরা জানবো। যেহেতু আমরা হচ্ছে প্রজেক্ট বা প্রকল্পের সাথে অনেকেই পরিচিত, আমরা সবসময় শুনে থাকি প্রজেক্ট বা প্রকল্প গ্রহণ করা হয়েছে, কিন্তু অনেক সময় দেখা যায় এটার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কিছুটা অজানা। আচ্ছা, আজকে আমরা জানবো প্রজেক্ট শব্দটি আসলে কোথা থেকে এসেছে। প্রজেক্ট ল্যাটিন শব্দ প্রসিরি থেকে সৃষ্ট প্রজেক্টাম শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বিফোর অ্যান অ্যাকশন, একটি কর্মপন্থার পূর্বে। ওকে, আমরা একটা কাজ সম্পাদন, একটা কাজের ফল ভোগের পূর্বে এই প্রজেক্টগুলো কিন্তু গ্রহণ করা হয়। এখন প্রকল্প হলো একক, পরস্পর সম্পর্কীয়, পরস্পর নির্ভরশীল কার্যসমূহের সমষ্টি, যার পরিকল্পনা ও বাস্তবায়ন একটি নির্দিষ্ট ক্রমানুসারে হয়, যাতে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট বাজেট, একক পণ্য বা সেবা সৃষ্টি করে সংগঠনের লক্ষ্য অর্জন করা যায়। এখানে কিন্তু আমরা অনেকগুলি বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছি। আমরা প্রজেক্ট যে গ্রহণ করা, এটাকে আমরা বলি একার্থক পরিকল্পনা, মানে কাজটা শেষ হওয়ার পরে এটা আর পরবর্তীতে পুনরায় কাজ শুরু করা হয় না, এবং এই কাজটা সম্পন্নের জন্য পরস্পর নির্ভরশীল, পরস্পর সম্পর্কীয় কতগুলি কাজ করতে হয়, একটা পরিকল্পনা থাকবে এবং বাস্তবায়ন থাকতে হবে, এবং নির্দিষ্ট ক্রমানুসারে সেটা কিন্তু হয়ে থাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। যেমন আমরা পদ্মা সেতু যে দেখি, আমাদের পদ্মা সেতু যখন শুরু হয়েছে, শুরুর ডেটও আছে এবং শেষ কবে হবে সেটার ডেটও আছে, এবং কত টাকা, কত বাজেটের এই পদ্মা সেতুটি। একক পণ্য বা সেবা, এবং পদ্মা সেতু একটা পণ্য বা একটা সেবাই সৃষ্টি করে, পদ্মা সেতু সৃষ্টি করবে। কুড়িল ফ্লাইওভার আছে, আরও অনেকগুলি প্রজেক্ট কিন্তু চলমান আছে, উন্নয়ন প্রকল্প, এগুলো সবই কিন্তু উন্নয়ন প্রকল্প, আর সেটার মাধ্যমে একটি সংগঠনের লক্ষ্য হয়। এবং এই পদ্মা সেতু সম্পূর্ণ হওয়ার পরে হচ্ছে আমরা এটা সুফল ভোগ করতে পারবো। তার মানে আমরা বুঝছি যে প্রকল্প যখন হচ্ছে চলমান থাকে, কাজটি চলমান থাকে, তখন আমরা সেখান থেকে কোনো সুবিধা ভোগ করতে পারবো না, কিন্তু যখন এটা শেষ হবে, কাজ শেষ হবে, তখন আমরা এটা থেকে সুফল ভোগ করতে পারবো। দেখো, আমরা এখানে একটা দেখছি, এটা হচ্ছে আসলে একটা সেতু, পদ্মা সেতু, যেটা আমরা 2021 সালে আমরা হচ্ছে সেটা হচ্ছে সুফল ভোগ করতে পারবো। একটা নির্দিষ্ট এরিয়ার মানুষই এই সুফলটা বেশি ভোগ করবে। আর হচ্ছে এই যে ফ্লাইওভার, এটা কিন্তু কুড়িল ফ্লাইওভারের চিত্র, এটাও কিন্তু একটা প্রজেক্ট, এটার মাধ্যমেও কিন্তু একটা লক্ষ্য অর্জিত হয়েছে। এখন অনেকটাই যানজটটা কিন্তু থাকে না এই ফ্লাইওভারের জন্য। এখন আমরা দেখব আসলে প্রকল্পের বৈশিষ্ট্যগুলি কী। আমি তোমাদের কিছু বৈশিষ্ট্য বলেছি, এখন আবার কিছু বৈশিষ্ট্য। এটা অস্থায়ী প্রচেষ্টা, যেমন হচ্ছে এটা কিন্তু একেবারে সবসময় চলতে থাকবে না, আমরা একটা ফলটা ভোগ করতে থাকবো, কিন্তু এটা কার্যাবলী কিন্তু, এটার প্রকল্পের কাজগুলি কিন্তু সবসময় চলতে থাকবে না। এটা একটা শুরু সময় আছে, একটা শেষ সময় আছে। শুরু এবং শেষ একটা সময় আছে। এটা অস্থায়ী প্রচেষ্টা, অস্থায়ী কাজ। প্রকল্প হলো মজবুত ভিত্তি। এখানে বলা হয়েছে প্রকল্প হচ্ছে মজবুত ভিত্তি। যেমন হচ্ছে এই যে বিভিন্ন হচ্ছে, যেমন আমরা অ্যান্ড্রয়েড সেট ইউজ করি, সেখানে আমরা কিন্তু বিভিন্ন হচ্ছে তারা হচ্ছে গবেষণা করে আমরা নতুন নতুন ভার্সন পাচ্ছি। যেমন প্রথমে আমরা যে ভার্সনটা পেয়েছি সেটা হচ্ছে কাপকেক। এখন বর্তমানে আমরা যে ভার্সনটা আমরা পাবো অ্যান্ড্রয়েড 10। সেক্ষেত্রে হচ্ছে এই প্রকল্পগুলো কিন্তু একটা মজবুত ভিত্তি, এটাকে সৃষ্টি করে কিন্তু আরেকটা ফিচার, আরেকটা প্রকল্প কিন্তু আর নতুন নতুন ডিভাইস কিন্তু আবিষ্কার করে। আচ্ছা, আরেকটি হচ্ছে প্রকল্প হচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্য থাকবে। আমরা জানি যে কোনো কাজেরই হচ্ছে একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকে, লক্ষ্যহীনভাবে আসলে কোনো কিছুই অর্জন করা যায় না। আর হচ্ছে নির্দিষ্ট জীবনচক্র। আচ্ছা, প্রকল্পগুলি আমি যখন বলেছি যে এটা শুরুর সময় আছে, শেষের সময় আছে, তার মানে এটা একটা নির্দিষ্ট জীবনচক্র, নির্দিষ্ট সময় শুরু হবে এবং শেষ হয়ে যাবে, সেজন্য এটাকে বলেছে নির্দিষ্ট জীবনচক্র আছে, সমাপ্তির দিন শেষও আছে। আচ্ছা, সুনির্দিষ্ট ব্যয় ও সুবিধাদি। এই যে প্রকল্পটি কাজ করা হবে, তার জন্য একটা সুনির্দিষ্ট ব্যয় আগে থেকে নির্ধারিত হবে, এবং সেই ব্যয়টা হচ্ছে কোথা থেকে সংগ্রহ করা হবে। একটা হচ্ছে গভর্নমেন্ট, আরেকটা হচ্ছে বেসরকারি, সরকারি
আমরা পিপিপির আন্ডারে কিন্তু অনেকগুলি প্রজেক্ট থাকে। সেক্ষেত্রে আমরা দেখি যে হচ্ছে ব্যয়টা হচ্ছে সরকারি ফান্ড থেকেও আসে, আরেকটা হচ্ছে বেসরকারি ফান্ড থেকেও আসে। সেটাও কিন্তু প্রকল্পের মধ্যে থাকে, আগে থেকে সুনির্দিষ্ট কোথা থেকে আনা হবে, অর্থায়ন করা হবে, কোথায় হচ্ছে ব্যয় করা হবে, কিভাবে ব্যয় করা হবে। আরেকটি হচ্ছে পরস্পর নির্ভরশীল কাজের সমষ্টি। আমরা জানি যে প্রকল্পে যে কাজগুলি এগুলি কিন্তু একটার সাথে একটি সম্পর্কিত, একটার সাথে একটা সম্পর্কিত দেখেই হচ্ছে কিন্তু আমরা একটা সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে পারি। অদ্বিতীয় পণ্য ও সেবা, যেমন হচ্ছে একটি প্রকল্পের সাথে আরেকটি প্রকল্পের কোনো সম্পর্ক নেই। একটি প্রকল্পের সাথে আরেকটি প্রকল্প থেকে একটি প্রকল্প থেকে আরেকটি প্রকল্প কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন, আলাদা সুবিধা পেয়ে থাকে, আলাদা খরচ, আলাদা সময়, আলাদা শুরু। তাই এজন্য প্রকল্পগুলিকে বলা হয়ে থাকে অদ্বিতীয় পণ্য বা সেবা। এটা হচ্ছে সৃজনশীলতার হাতিয়ার। শুধু যে হচ্ছে প্রকল্প যেমন ফ্লাইওভার, সেতু, তারপর হচ্ছে কিন্তু যে কোনো প্রকারের প্রকল্প হতে পারে। যেমন আমরা একটা হচ্ছে ডেইরি ফার্ম দেব, সেই ডেইরি ফার্মে হচ্ছে সেখানে কিভাবে কি করা হবে, কি পদ্ধতিতে কি করা হবে, কি কি তৈরি করা হবে, হ্যাঁ, কী কী নতুন নতুন আইটেম, কেক, যে কোনো আইটেম হচ্ছে তৈরি করা যাবে। তার মানে প্রকল্পের মধ্যে এটা কিন্তু এক প্রকার সৃজনশীল হাতিয়ার। আবার অনেকে দেয় বুটিক শপ দেয়, অনেকে হচ্ছে মাছের খামার দেয়, হ্যাঁ, অনেকে হচ্ছে পোলট্রি ফার্ম দেয়। এগুলি কিন্তু হচ্ছে এক একটি প্রজেক্ট। যে কোনো তুমি তোমার সৃজনশীল কাজ, তুমি আর্ট করতে পারো, আর্টের দিয়ে তুমি আর্টের একটা দোকান দিতে পারো, বা হচ্ছে এটাকে একটা প্রকল্প হিসেবে নিয়ে তুমি হচ্ছে ভবিষ্যতে তুমি বিজনেস করতে পারো। হ্যাঁ, এটা কিন্তু সৃজনশীল হাতিয়ার হিসেবে কাজ করে। আরেকটি হচ্ছে পরিবর্তনের ব্যবস্থাপনা। যেমন হচ্ছে প্রকল্পের মাধ্যমে পরিবর্তনের ব্যবস্থাপনা, দর্শন ও কৌশলের আয়ত্ত করা সম্ভব হয়। এটাকে বলা হয় সাংগঠনিক কৌশল ও পরিবর্তনের ভিত্তিপ্রস্তর হলো প্রকল্প। এর মাধ্যমে যেমন হচ্ছে গাড়ি কোম্পানিগুলি আছে, মার্সিডিজ, ফোর্ড, টয়োটা, তাদের হচ্ছে কাস্টমারদের হচ্ছে চাহিদা, রুচি, অভিরুচি, আর্থিক সামর্থ্য বিবেচনা করেই কিন্তু তারা কিন্তু হচ্ছে বিভিন্ন হচ্ছে গাড়ি মডেল চেঞ্জ করে। তো এই যে পরিবর্তন করে, দিনকে দিন পরিবর্তনের ব্যবস্থাপনা কিন্তু এগুলো কিন্তু এক একটি প্রজেক্ট। সে যদি কোনো গাড়ি ফিচার চেঞ্জ করে, নতুন ফিচার কিন্তু একটা প্রজেক্ট হতে পারে। আরেকটি হচ্ছে সংগঠনের অভ্যন্তরীণ কার্যসমূহের যোগসূত্র স্থাপন। সংগঠনের ভিতরে বিভিন্ন কার্যে লিপ্ত জনবল একত্রিত প্রকল্পের অভ্যন্তরীণ সহযোগিতামূলক পরিবেশ তৈরি করা হয়। হ্যাঁ, এই যে প্রকল্পের যে কাজ, কোনো একটা প্রজেক্ট যখন গ্রহণ করা হবে তখন তার সংগঠনের অভ্যন্তরেও কিন্তু হচ্ছে সবার সাথে সবার একটা যোগসূত্র স্থাপন হয়। যেমন প্রকৌশল বিভাগ, অর্থায়ন বিভাগ, বাজারজাতকরণ বিভাগ, ডিজাইন, সবগুলির সাথে সবগুলি কিন্তু একটা যোগসূত্র স্থাপন করা হয়। আরেকটি হচ্ছে ব্যবস্থাপনার গতানুগতিক কার্যাবলী। ব্যবস্থাপনার গতানুগতিক কার্যাবলী এই জন্য বলা হয়েছে, যেমন ব্যবস্থাপনায় যে 7টি কার্যাবলী আছে: পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, সমন্বয় সাধন, প্রেষণা, নির্দেশনা, নিয়ন্ত্রণ। এই কার্যাবলী আমরা জানি যে ব্যবস্থাপনা কিন্তু এভরি হয়, যে কোনো কাজেই কিন্তু ব্যবস্থাপনা কিন্তু প্রয়োগ হয়ে থাকে। প্রকল্প হচ্ছে একটি কাজ, একটি কার্যাবলী, কার্য সমষ্টি। সেই জন্য এখানেও কিন্তু ব্যবস্থাপনা প্রয়োগ হয়ে থাকবে। ব্যবস্থাপনা প্রয়োগ না হলে আসলে কোনো কাজই সুন্দরভাবে হচ্ছে সম্পন্ন করা যায় না। ক্রেতা সন্তুষ্টি। আচ্ছা, এখন হচ্ছে প্রজেক্ট যে আমি গ্রহণ করব, প্রজেক্টটা হচ্ছে আমার ক্রেতাদের সন্তুষ্টি হতে হবে। যে কোনো কাজ, যে কোনো কিছু করার একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য, যে কোনো সুফল ভোগ করার জন্য। যেমন হচ্ছে কোম্পানি হচ্ছে 10% বিক্রয় বৃদ্ধি করলো, বা হচ্ছে এখন বিক্রয় বৃদ্ধি করার জন্য হচ্ছে সে কী করবে, সে ডিসকাউন্ট দেবে, হ্যাঁ, বা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি ইনরিচ করবে, হ্যাঁ, যে এটা হচ্ছে ক্রেতা সন্তুষ্টি। তাহলে এগুলো করলে কিন্তু ক্রেতা সন্তুষ্টি বৃদ্ধি পায়। এগুলো কিন্তু এই যে 10% বিক্রয় বৃদ্ধির জন্য সে যে আরও প্রজেক্ট, আরও প্রজেক্টের আরও কাজগুলি করে, এগুলো কিন্তু এক একটি প্রকল্পের সমাপ্তি থাকতে হবে। শুরু ডেটও থাকতে হবে, সমাপ্তি ডেটও থাকতে হবে। তো বৈশিষ্ট্য। এরপরে আমরা আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে প্রকল্পের প্রকারভেদ। কত ধরনের প্রকল্প আসলে আছে? আমরা উন্নয়নমূলক প্রকল্প জানি, আচ্ছা, ব্যবসায় প্রকল্প,
আমি তোমাদের একটা ক্রাফটস অ্যান্ড আর্টসের প্রকল্প হতে পারে, অনেকে বুটিক শপ দেয়, অনেকে ডেইরি ফার্ম দেয়, অনেকে হচ্ছে খামার দেয়, পোলট্রি ফার্ম দেয়। হ্যাঁ, তো এগুলো কিন্তু একটু ব্যবসায়িক প্রকল্প। এগুলো হচ্ছে যে সে যদি ডেইরি ফার্ম দেয়, ডেইরি মিল্ক, ডেইরি আইটেমগুলো বিক্রি করে সে হচ্ছে মুনাফা অর্জন করতে পারে, সেই ধরনের প্রকল্পগুলিকে আমরা বলবো হচ্ছে ব্যবসায়িক প্রকল্প। আরেকটি হচ্ছে উন্নয়ন প্রকল্প। উন্নয়ন প্রকল্প হচ্ছে যেমন আমাদের দেশে উন্নয়ন প্রজেক্টগুলি গ্রহণ করা, সেটা একটা আছে। আরেকটি হচ্ছে নতুন নতুন হচ্ছে পণ্য আনা বাজারে, সেটাও কিন্তু একটা উন্নয়ন প্রকল্পের আন্ডারে পড়ে। আরেকটি হচ্ছে কারিগরি প্রকল্প, যেমন আইটি বেসড প্রকল্পগুলি কিন্তু আসলে আমরা বলেই থাকি কারিগরি প্রকল্প। পণ্য ভিত্তিক প্রকল্প আরেকটি প্রকল্পের একটা হচ্ছে প্রশাসনিক, যেমন হচ্ছে নতুন হিসাব পদ্ধতি সংযোজন, নির্মাণের ক্ষেত্রে হতে পারে বিল্ডিং, রাস্তাঘাট, কম্পিউটার সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে। তারপরে হচ্ছে পরিকল্পনা ও ডিজাইন আছে, যেমন স্থাপত্য প্রকৌশল পরিকল্পনা। আরেকটি হচ্ছে সরঞ্জাম বা সিস্টেম স্থাপন, সেক্ষেত্রে হচ্ছে আইটি সিস্টেম গঠনাবহুল হচ্ছে অলিম্পিয়াড এগুলি কিন্তু এক একটা প্রজেক্ট। রক্ষণাবেক্ষণ ও প্রক্রিয়া শিল্প, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যেমন এগুলি হচ্ছে রক্ষণাবেক্ষণ করতে হয়, সেটার জন্য প্রজেক্ট গ্রহণ করা হয়ে থাকে। আর একটি হচ্ছে নতুন পণ্য উন্নয়নের ক্ষেত্রে নতুন যেমন ওষুধ হতে পারে, নতুন নতুন ওষুধ বাজারে আসলো, গবেষণা, বাংলাদেশে যে কোনো গবেষণালব্ধ কাজ হচ্ছে পণ্যভিত্তিক এগুলি একটি প্রকল্প। আয়তন ভিত্তিক প্রকল্প, ছোট আয়তনের প্রকল্প, মাঝারি আয়তনের প্রকল্প। এখন আমরা বলবো আসলে এই আয়তন কীরকম হতে পারে। যেমন ছোট আয়ত আকারে প্রকল্পগুলি হচ্ছে 1 থেকে 250 কার্যকরী ঘন্টা থাকতে হবে। আর মাঝারি আয়তনগুলো 251 থেকে 5000 কার্যকরী ঘন্টা থাকতে হবে। ঘন্টা ওই কাজটা সম্পূর্ণ হলে সেটাকে আমরা মাঝারি আয়তনের প্রকল্প বলবো। আর এটা হচ্ছে বৃহৎ আয়তনের প্রকল্প, যেমন হচ্ছে 5000-এর অধিক কার্যকরী ঘন্টা থাকবে, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো বৃহৎ আকারের প্রকল্প। সুবিধা অনুযায়ী প্রকল্পের শ্রেণী বিভাগ, এক শ্রেণী, যেমন হচ্ছে প্রকল্পের সময় মুনাফা অর্জনের ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে, যেমন হচ্ছে ঢাকা ওয়াসা রাজস্ব আয় করে থাকে। এই সকল প্রকল্প উৎপাদিত পণ্য সেবা বিক্রি করে রাজস্ব, যেমন ঢাকা ওয়াসা যে কাজগুলি করে থাকে, পয় নিষ্কাশন, আবার বিদ্যুৎ, এটা কিন্তু এক শ্রেণীর প্রকল্প। ওয়াই শ্রেণীর প্রকল্প হচ্ছে যেমন হচ্ছে এই ধরনের উৎপাদনশীল এই প্রকল্পগুলো উৎপাদন দ্বারা রাজস্ব আয় করা হয় না, যেমন হচ্ছে সেচ প্রকল্প, বাঁধ প্রকল্প, রাস্তাঘাট নির্মাণ প্রকল্প, এগুলো হচ্ছে ওয়াই শ্রেণীর প্রকল্প। অন্যদের সুবিধার জন্য এই ধরনের প্রকল্প পরিচালিত হয়, কিন্তু এখান থেকে আসলে ততটা হচ্ছে আয় করা যায় না। জেড শ্রেণীর প্রকল্প যেমন হচ্ছে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষণ, এগুলো থেকে আসলে সুবিধা সরাসরি পরিমাপ করা যায় না, সেগুলি আসলে জেড শ্রেণীর প্রকল্প। আরেকটি হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প, একটা হচ্ছে কোর প্রকল্প, যে সকল প্রকল্প গুরুত্ব বেশি বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হয় সেগুলি হচ্ছে কোর প্রকল্প, যেমন হাসপাতালের জন্য অ্যাম্বুলেন্স, এগুলো হচ্ছে কোর প্রকল্পের আন্ডারে, এগুলো খুবই ইমার্জেন্সি প্রোডাক্ট, সেগুলো হচ্ছে কোর প্রকল্পের আন্ডারে আসতে হবে, খুবই অগ্রাধিকার দেওয়া হয়। নন কোর যেগুলো তাৎক্ষণিকভাবে জরুরি নয়, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ, সেগুলোকে বলা হয় নন কোর প্রকল্প। যেমন হচ্ছে টেলিভিশন ক্রয় হতে পারে একটা নন কোর প্রকল্প, খুব জরুরি নয় বা অগ্রাধিকার নেই এটাতে। আরেকটা হচ্ছে প্রণয়ন ও বাস্তবায়ন ধাপের ভিত্তিতে প্রকল্প, যেমন হচ্ছে পরীক্ষামূলক প্রকল্প যদি হয়ে থাকে, যেমন হচ্ছে সাধারণত ছোট পরিসর উদ্ভাবনী প্রয়োজনে এই ধরনের প্রকল্প গ্রহণ করা হয়, যেমন হচ্ছে ব্লাড ফ্লু, এখন যে আমাদের করোনার যে টিকা বের করার জন্য পরীক্ষামূলকভাবে অনেক পরীক্ষামূলক প্রকল্প গ্রহণ করা হচ্ছে। আরেকটা হচ্ছে আর্সেনিক মুক্ত পানি, মাদকাসক্তি নিয়ে প্রকল্প, এগুলো হচ্ছে পরীক্ষামূলকভাবে প্রকল্পগুলি গ্রহণ করা হয়ে থাকে। আরেকটি হচ্ছে পাইলট প্রকল্প। পাইলট প্রকল্পগুলি কি, কোনো বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পূর্বে যখন ক্ষুদ্র পরিসরে বাস্তবায়নের মাধ্যমে যখন প্রকল্পের সফলতা, উদ্দেশ্য অর্জন, ব্যয়, কার্যকারিতা, লোকবল, কারিগরি দিক, সামাজিক গ্রহণযোগ্যতা, সময় ইত্যাদি বিচার বিশ্লেষণ করা হয়, তখন আমরা সেটাকে বলে থাকি পাইলট প্রকল্প। মানে বড় প্রকল্পের আগে ছোট বাস্তবায়ন ক্ষুদ্র পরিসরে এগুলি হচ্ছে বিবেচনা করা হয়, এটাকে পাইলট প্রকল্প বলা হয়। যেমন আমাদের দেশে হচ্ছে ভোট গ্রহণ করা যায়, ইলেকট্রিক মেশিনে ভোট গ্রহণ করা হয়,
তখন প্রথম যেটাতে করা হয় গাজীপুরে, সেটাকে আসলে পাইলট প্রকল্প হিসেবে গ্রহণ করা হয়, ছোট পরিসরে করে দেখলো যে এটা কার্যকরী কিনা। প্রদর্শন প্রকল্প, প্রকল্পের সুফল সম্পর্কে সম্ভাব্য সুবিধাভোগীদের হচ্ছে অবহিত করার জন্য হচ্ছে এই ধরনের প্রকল্পগুলি গ্রহণ করা হয়ে থাকে। সেক্ষেত্রে হচ্ছে এটাকে যেমন হচ্ছে স্থানীয় পর্যায়ে আমাদের এখানে অনেক সময় হচ্ছে মেলা হয়ে থাকে, প্রযুক্তি মেলা হয়ে থাকে, আর সিজনাল ফলের মেলা হয়ে থাকে, এগুলি কিন্তু হচ্ছে প্রদর্শন প্রকল্প। পুনরাবৃত্তি প্রকল্প, পরীক্ষামূলক প্রকল্পের মাধ্যমে উদ্ভাবিত পাইলট প্রকল্পের যাচাইকৃত প্রদর্শন উদ্ভূতকৃত প্রকল্প যখন ব্যাপক আকারে চালু করা হয় তখন হচ্ছে পুনরাবৃত্তি প্রকল্প বলা হয়। আরেকটি হচ্ছে পৃষ্ঠপোষকতার ভিত্তিতে প্রকল্প। পৃষ্ঠপোষক সরকারি প্রকল্প আছে, যেমন আমাদের রাস্তাঘাট উন্নয়ন প্রকল্প যেগুলি আছে সেগুলো কিন্তু পুনর্বাসন প্রকল্প, গ্রামীণ অবকাঠামো, এগুলো সবই কিন্তু সরকারি প্রকল্প। আর যে বেসরকারি প্রকল্প আছে যেমন হচ্ছে বিভিন্ন বিনোদন পার্ক, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল বেসরকারি, এগুলো বেসরকারি প্রকল্প। সরকারি বেসরকারি অংশীদারি প্রকল্প, সরকারি বেসরকারি অংশীদারি প্রকল্প তো এখন খুবই জনপ্রিয়। সরকার এটার জন্য প্রতি বছরই বরাদ্দ হয়ে থাকে। 2010 সাল থেকে বিপিপির আন্ডারে হচ্ছে এই প্রকল্পগুলি গ্রহণ করা হয়ে থাকে। এর মধ্যে কয়েকটি প্রকল্প কিন্তু খুব অলরেডি হয়ে গেছে, যেমন হচ্ছে ঢাকা উড়াল সেতু, কুড়িল সেতুগুলো, কালিয়াকৈটের হাইটেক পার্ক, তারপরে চার্লের নিয়ন্ত্রিত হাইওয়ে প্রকল্পগুলি। এখন আমরা জানবো আসলে স্বাধীন প্রকল্প ও বর্জনশীল প্রকল্পের মধ্যে পার্থক্য কী। স্বাধীন প্রকল্প যেমন একটি প্রকল্প গ্রহণের সাথে যদি অপর একটি প্রকল্প গ্রহণের সরাসরি কোনো সম্পর্ক না থাকে তাহলে প্রকল্প দুটিকে আমরা স্বাধীন প্রকল্প বলবো। আবার যদি হচ্ছে একটি প্রকল্প গ্রহণ বা বর্জনের সাথে যদি অন্য প্রকল্প গ্রহণ ও বর্জনের সরাসরি সম্পর্ক থাকে সেটাকে আমরা বলবো পরস্পর বর্জনশীল। দুটি একই ধরনের তুলনা করা যায় যে ধরনের প্রকল্প সেটাকে আমরা বলবো পরস্পর বর্জনশীল প্রকল্প। আর এক্ষেত্রে হচ্ছে স্বাধীন প্রকল্পে হচ্ছে বেশি লাভজনক ও কম ঝুঁকি সম্পন্ন প্রকল্পটি আয়ের হারের উপর ভিত্তি করে নির্বাচন করা হয় স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখো এখানে অনেকগুলি প্রকল্পের মধ্যে হতে অধিক লাভজনক প্রকল্পটি গ্রহণ করা হয়ে থাকে। নির্ভরশীলতার ক্ষেত্রে প্রকল্প গ্রহণ বা বর্জন সিদ্ধান্ত অন্য প্রকল্পের উপর নির্ভরশীল নয়। এটা যেহেতু একটি মাত্র প্রকল্প হয়, লাভ ক্ষতি হলে আমরা সেটা বাদ দিয়ে দিব, অন্য প্রকল্পের সাথে তুলনা করা হয় না স্বাধীন প্রকল্পে। কিন্তু পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে হচ্ছে পরস্পর বর্জনশীল প্রকল্পতে হচ্ছে অন্য প্রকল্পগুলোর সাথে তুলনা করা হয়। প্রকল্প বাতিল, একটি প্রকল্প গ্রহণ করলে বাকিগুলো বাতিল বলে গণ্য হবে এমন নয়, আবার একটি গ্রহণ করলে স্বাভাবিক নিয়মে বাকিগুলি বাতিল বলে গণ্য হবে। যেহেতু এখানে একটির সাথে আরেকটি কোনো সম্পর্ক নেই, তো একটি গ্রহণ করলে অন্যগুলিও গ্রহণ করা যেতে পারে, কিন্তু এখানে একটি গ্রহণ করলে পরস্পর বর্জনশীলের ক্ষেত্রে হচ্ছে একটি গ্রহণ করলে পরস্পর বর্জনশীলের ক্ষেত্রে হচ্ছে দেখো একটি গ্রহণ করলে কিন্তু অন্যটিও কিন্তু হচ্ছে একটি গ্রহণ করলে কিন্তু অন্যগুলি কিন্তু বাতিল হয়ে যায়। যেমন আমরা একটা উদাহরণ দিয়েছি এখানে, হানিফ পরিবহনে 5টি বাস প্রকল্প গ্রহণে তাদের অফিসের জন্য নতুন সোফা সেট গ্রহণে 2টি প্রকল্প গ্রহণ করলো। দুটি কিন্তু আলাদা আলাদা বিষয়, তাই দুটিও কিন্তু গ্রহণ করা হয়ে থাকবে। কিন্তু হানিফ পরিবহনে 5টি বাস টাটা মোটরস থেকে ক্রয়ের প্রকল্প আর 5টি বাস হিনু মোটরস থেকে ক্রয়ের প্রকল্প, দুটি কিন্তু তুলনা করা হবে, যেখান থেকে ভালো মনে করা হবে সেখান থেকে কিন্তু গ্রহণ করা হবে। আচ্ছা, আমরা এখন জানবো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে প্রকল্পের জীবনচক্র। একটি প্রকল্প শুরু থেকে শেষ পর্যন্ত আসলে বিভিন্ন ধাপ সম্পাদিত হয়, বিভিন্ন ধাপে বিভিন্ন ধরনের কার্য সম্পাদিত হয়। প্রকল্পের ধাপসমূহ একটির সাথে অন্যটি সম্পর্ক যুক্তিগ্রাহ্য ক্রমশ সম্পাদিত হয়। প্রকল্পের ধাপসমূহ যৌক্তিক ক্রমকেই আমরা কিন্তু আসলে প্রকল্প চক্র বলে থাকি। চক্রটা কেমন হবে? প্রথমে হচ্ছে এদের ধারণা গঠনের ক্ষেত্রে হচ্ছে একটি প্রকল্প একেবারে প্রাথমিক স্তর বা প্রথম ধাপে হচ্ছে ধারণা,
সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন হচ্ছে কি কি প্রথম ধাপে কার্যপরিধি নির্ধারণের প্রয়োজনীয় সম্পদসমূহ যেমন মানুষ, অর্থ, যন্ত্রপাতি চিহ্নিতকরণ করা হয়ে থাকে। প্রকল্পের কাজের সাথে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিগণকে একত্রিত করা হয়ে থাকে, এটা ধারণা উন্নয়ন করা হয়। দ্বিতীয় ধাপে হচ্ছে পরিকল্পনা প্রণয়ন। যখন হচ্ছে সব কিছু ধারণা উন্নয়ন হয়ে যায় তখন হচ্ছে পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে। সেক্ষেত্রে হচ্ছে সকল কার্যসমূহ সুনির্দিষ্টকরণ এবং তালিকাভুক্তকরণ, সূচীকরণ, তারপরে কাজের প্যাকেজকে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে বিভক্ত করে প্রত্যেকের উপর দায়িত্ব অর্পণ করা হয়ে থাকে। প্রকল্পের সমাপ্তির রূপরেখা প্রণয়ন করা, আসলে পরিকল্পনার মাধ্যমে প্রকল্পটা কীরকম হবে, কখন শেষ হবে, কী হবে না হবে, ইতিবৃত্ত হচ্ছে এই পরিকল্পনা প্রণয়নে কিন্তু করা হয়ে থাকে। আগে থেকে একটা ম্যাপ করা হয়ে থাকে যে কী করা হবে, কি না করা হবে। এটা একটা খসড়া কপিও বের করা হয়ে থাকে। হ্যাঁ, যেমন তোমরা কিন্তু এই যে আমরা যে এখন এই প্রজেক্ট ম্যানেজমেন্ট তোমাদের হচ্ছে মাস্টার্সে ওটা একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট পেপার তৈরি করতে হবে, সেটা ক্ষেত্রে কিন্তু এই প্রজেক্ট ম্যানেজমেন্ট সাবজেক্টটা কোর্সটা কিন্তু তোমাদের খুব হেল্পফুল হবে। আচ্ছা, এখন হচ্ছে পরিকল্পনা প্রণয়ন। এক্ষেত্রে হচ্ছে তুমি একটা খসড়া কপি তৈরি করবে, কোথা থেকে অর্থায়ন করবে, কিভাবে করবে, কোন পদ্ধতি অ্যাপ্লাই করবে, কোথায় করবে, হ্যাঁ, প্রকল্পটা কোথায় গ্রহণ করা হবে, এটার থেকে সুবিধা দিক কী ইত্যাদি পরিপূর্ণ একটা রূপরেখা হচ্ছে পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে করা হয়ে থাকে। আর এটি হচ্ছে বাস্তবায়ন। পরিকল্পনা যখনই প্রণয়ন করা হয়ে থাকে তখন হচ্ছে প্রকৃত কার্য সম্পাদন এই স্তরে হচ্ছে আসলে প্রকল্পের কাজগুলি হয়ে থাকে বাস্তবায়ন পর্যায়ে। সিস্টেমে উন্নয়ন করা হয়, পণ্য সৃষ্টি বা কার্যকরণ করা হয়। বাস্তবে পর্যায়ে প্রকল্পের অধিকাংশ কার্যই সম্পাদিত হয়ে থাকে। আচ্ছা, সেটা হচ্ছে এবং এটা সর্বাধিক প্রচেষ্টা চালানো হয়। প্রকল্পের কাজে নিয়োজিত যে কর্মী বাহিনী আছে বা ইনপুটের সর্বাধিক ব্যবহার বাস্তবায়ন হয় এই স্তরে। এমন কাঁচামাল যে ইনপুটগুলি আছে সেগুলি হচ্ছে র মেটেরিয়ালস, মানুষ যত কর্মী বাহিনী আছে, যত মেথড আছে, হ্যাঁ, সব কিছুই হচ্ছে বাস্তবায়ন পর্যায়ে কিন্তু অ্যাপ্লাই করা হয়ে থাকে। তারপরে হচ্ছে সমাপ্তির ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে এই প্রকল্পের যাবতীয় কাজ সমাপ্ত হয় উদ্যত ক্রেতার নিকট হস্তান্তর করা হয়ে থাকে এবং হচ্ছে প্রকল্পের ছোট বড় সকল কর্ম যেহেতু সময় হচ্ছে সমাপ্ত হয়ে যায়, তাই প্রকল্পের পরিধি সংকুচিত হয়ে যায় এবং ব্যয় দ্রুত হ্রাস পায়। হ্যাঁ, অবহিত সম্পদ ও জনবল সরিয়ে নিয়ে অন্য কোনো নতুন প্রকল্পে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। সরকারি প্রকল্প উদ্যোক্তা ও মালিকের কাছে হস্তান্তর করা হয়ে থাকে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা দেখো একটা চিত্র দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে আমরা কনসেপচুয়াল হচ্ছে প্ল্যানিং, এক্সিকিউশন, টার্মিনেশন, কয়টা স্টেপ এখানে হচ্ছে 2-4টা স্টেপ আছে। এটা একটা নির্দিষ্ট টাইম থাকবে। হ্যাঁ, এবং লেভেল অফ ইফোর্টগুলো হচ্ছে প্রথম দিকে ইফোর্টটা কম, তারপরে প্ল্যানিং পর্যায়ে সর্বোচ্চ ইফোর্ট কিন্তু দেওয়া হয়ে থাকে হচ্ছে বাস্তবায়ন পর্যায়ে। হ্যাঁ, সেখানে হচ্ছে আসলে সব কাজগুলি বাস্তবায়ন প্রকল্পের কাজগুলি মেনলি হয়ে থাকে হচ্ছে এক্সিকিউশন স্তরে, বাস্তবায়ন স্তরে কিন্তু হয়ে থাকে। তার মানে জীবনচক্র কিন্তু এরকমই, প্রথমে থেকে আস্তে আস্তে থেকে কাজের ইফোর্টটা কিন্তু বাড়তে থাকে, পরে আবার কমে যায় টার্মিনেশনে। যে আমরা এখন জানবো প্রকল্প সংগঠন। আসলে প্রকল্পটা কেমন হবে, যে এটা যে পরিকল্পনা স্তরে যে আমরা প্রকল্পটা সংগঠন করা হয়ে থাকে, কারা কাজ করবে, কী ধরনের কাজ করবে, কোন পর্যায়ে কে কার আন্ডারে কাজ করবে, সবই কিন্তু এখানে থাকে প্রকল্প সংগঠনে। হ্যাঁ, প্রকল্প সংগঠনে আমরা হচ্ছে এটা একক কোনো সংগঠন কাঠামো নেই যে যার মতো করে হচ্ছে প্রকল্প সংগঠনটা করে থাকে সুবিধা অনুযায়ী। হ্যাঁ, এটা কোনো নির্দিষ্ট না, তবে আমরা একটি হচ্ছে নমুনা হিসাবে তোমাদেরকে দেখালাম। আচ্ছা, টেকনিক্যাল ম্যানেজার, প্রকিউরমেন্ট ম্যানেজার, প্রজেক্ট কন্ট্রোল, অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ, স্পন্সর হচ্ছে কারা হতে প্রজেক্ট কোয়ালিটি। তো হচ্ছে স্পেশালিস্ট থাকবে সেখানে প্রকিউরমেন্ট লেভেলে ম্যানেজার, বায়ার, কন্ট্রাক্ট, লজিস্টিক্স সাপোর্ট থাকবে। প্রজেক্ট কন্ট্রোল করবে, কস্ট রিপোর্টিং করবে, প্ল্যানিং করবে, এস্টিমেটিং করবে, অফিস ম্যানেজমেন্ট করবে, অ্যাকাউন্টিং, পেরোল, এইচআর, আইটি সিস্টেম, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে এই কাজগুলি করে থাকবে। যে যার মতো করে তার প্রকল্পটা সংগঠন কাঠামো দাঁড় করাবে, কীভাবে কারা কীভাবে কাজ করবে। আচ্ছা, এখন প্রকল্পের সংগঠনে প্রথমে যেটা থাকে প্রকল্প উদ্যোক্তা থাকবে। প্রকল্প উদ্যোক্তা দৈনন্দিন কার্যাবলী সম্পাদন করে না, বাট তিনি হচ্ছে ধারণার উন্নয়ন করে থাকেন, সম্পদের যোগান দেন, প্রকল্পের সম্পদের যোগান দেন। আসলে সংগঠনে প্রকল্পের যে উদ্যোক্তা কিন্তু আসলে
তাকে মূল সংগঠন একজন নেতা হিসাবে অভিহিত করা যেতে পারে। কারণ হচ্ছে তিনি তথ্য সরবরাহ করেন এবং নির্দেশনা প্রদান করে থাকেন। আর হচ্ছে প্রকল্প ব্যবস্থাপক। প্রকল্প ব্যবস্থাপক কী করে? প্রকল্প ব্যবস্থাপক হলেন প্রকল্প প্রধান নির্বাহী হবে, সিইউ বলে থাকে এটাকে। প্রকল্পের ব্যবস্থাপক দ্রুত প্রকল্প শুরু করার লক্ষ্যে কর্মী সংস্থান করে থাকে, ব্যবস্থাপনা পর্যায়ে কাজগুলি করে থাকে, যেমন সম্পদের বন্টন করে কার্য প্রক্রিয়া করে থাকে। আরেকটি হচ্ছে প্রকল্প নিয়ন্ত্রণ। প্রকল্প নিয়ন্ত্রণের জন্য হচ্ছে যিনি হচ্ছে যা যা প্রকল্পের অগ্রগতি পরিকল্পনার মতো হচ্ছে কি না তা যাচাই বাছাই করা, সেজন্য বাজেট প্রণয়ন, প্রকল্পের গতিবিধি বিশ্লেষণ করে থাকে, পরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করে থাকে, পরিবর্তনের সাথে সমন্বয় করা হয়, সময়সূচি অনুযায়ী প্রকল্পের অগ্রগতি পরিমাপ করা হয়। হ্যাঁ, আর এটি হচ্ছে প্রকল্প সংগ্রহ। আচ্ছা, প্রকল্প সম্পন্ন করার জন্য সাপ্লাইস, যন্ত্রপাতি, সরঞ্জাম এগুলি কিন্তু র মেটেরিয়ালসগুলি হচ্ছে সংগ্রহ করতে হবে। ক্রয় চুক্তি করে থাকে, র মেটেরিয়ালসগুলো যেখান থেকে ক্রয় করা হবে সেখান থেকে হচ্ছে চুক্তি করা হয়ে থাকে, কবে কীভাবে সংগ্রহ করা হবে, যাবতীয় বিষয় কিন্তু প্রকল্প সংগ্রহের ক্ষেত্রে মধ্যে কিন্তু পড়ে। কারিগরি ব্যবস্থাপনা। কারিগরি ব্যবস্থাপনার প্রধান কাজ যেটা হচ্ছে প্রকল্পের কারিগরি দিকসমূহ পর্যবেক্ষণ করা, যে কাজটি সঠিকভাবে প্রযুক্তিগুলো সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা, কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা। আর এটি হচ্ছে প্রকল্পের মান। আচ্ছা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রকল্পের মান দেখাশোনা করা প্রকল্পের কারিগরি বিভাগের উপরে কিন্তু ন্যস্ত, কারণ যেহেতু তারা কারিগরি বিষয়গুলি জানে, তাহলে প্রকল্পটি সঠিকভাবে হচ্ছে কিনা সেজন্য কারিগরি প্রকল্পের মান নির্ধারণ, মান যাচাই বাছাই করে কারিগরি বিভাগের উপরেই থাকে। আরেকটি হচ্ছে প্রকল্পের প্রশাসন। প্রকল্পের বিভাগের প্রধান দায়িত্ব হলো প্রশাসনিক কার্যসমূহ সুষ্ঠুভাবে সম্পন্ন করা, প্রকল্প বাস্তবায়নে সহায়তা করা, যেমন হিসাব সেবা, আইনগত সেবা দিয়ে থাকে, সম্পদ ব্যবস্থাপনা করে থাকে, মানব সম্পদ প্রশাসন যে কাজটা মোস্টলি করে থাকে মানব সম্পদ ব্যবস্থাপনা এবং অন্যান্য আদার্স কাজগুলি করে থাকে। আমরা আরেকটি জানবো প্রকল্পের সফলতার নির্ণায়ক কোণগুলি। সঠিক সময় থাকতে হবে। প্রকল্প বাস্তবায়ন অন্যতম সীমাবদ্ধ হলো সময়। সঠিক সময়, শুরু এবং শেষ নির্দিষ্ট সময় থাকে, এটা প্রকল্পের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করতে হবে। হ্যাঁ, শুরু হয়ে নির্বাচিত সময় শেষ হবে। হ্যাঁ, সঠিক সময় থাকতে হবে। সঠিক বাজেট। কাজটি সম্পন্ন করার জন্য আরেকটি হলো যে সঠিক বাজেট থাকতে হবে। নির্দিষ্ট বাজেটে নির্দিষ্ট কাজটি যেমন মানসম্পন্নভাবে করা যায় সেটার জন্য একটা উপযুক্ত বাজেট থাকতে হবে। উচ্চমান বা কৃতিত্ব। সকল প্রকল্পই কতগুলি কারিগরি দিক নির্দেশনা অনুসরণ করে পরিচালিত হয়। প্রকল্প শুরু ঠিক করা হয়, প্রকল্প কার্যসূচি কীভাবে সম্পাদন করা হয়। আচ্ছা, পরে আউটপুট কী হবে, আউটপুট আশা করা যায় ভিত্তিতে প্রকল্প ঠিক করা হয়। হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে মানসম্মত আউটপুট প্রদান করা প্রকল্পের একটি উল্লেখযোগ্য নির্ণায়ক। মানসম্মত, সেজন্য কারিগরি বিভাগ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে থাকে উচ্চমান। হ্যাঁ, এটা সফলতার একটি নির্ণায়ক হিসেবে। কৃতিত্ব, যে সঠিকভাবে কাজটি হয়েছে। ক্রেতার স্বীকৃতি বা সন্তুষ্টি। আচ্ছা, যে কোনো কাজে যখন যে একটা প্রজেক্ট গ্রহণ করা হয় তখন যদি হচ্ছে ক্রেতার হচ্ছে সন্তুষ্টি না হয় তাহলে কিন্তু প্রকল্পটি ব্যর্থতায় পর্যবেসিত হবে। তাহলে যে প্রজেক্টটি গ্রহণ করা হবে যেন হচ্ছে ক্রেতা সন্তুষ্টি অর্জিত হয়। হ্যাঁ, আমরা এখন একটা চিত্র দেখব, যেমন অন টাইম, অন বাজেট, কাস্টমার অ্যাকসেপ্টেন্স, স্যাটিসফ্যাকশন, হাই কোয়ালিটি, পারফরমেন্স, সব কিছু মিলিয়ে কিন্তু আসলে একটা সাকসেস। আমরা এটা প্রজেক্টের একটা মিনারেন্স অফ প্রজেক্ট সাকসেস। প্রকল্প কেন ব্যর্থ হয়? হ্যাঁ, অনেকগুলি কারণ। দুর্বল পরিকল্পনা যদি সঠিকভাবে না হয়ে থাকে তাহলে কিন্তু প্রকল্প হচ্ছে ব্যর্থতায় হবে। সেটা যে লক্ষ্যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে না। অস্পষ্ট প্রকল্পের উদ্দেশ্য কি, আসলে সুস্পষ্ট উদ্দেশ্য থাকতে হবে। দুর্বল নেতা তোমাকে যেই দিকে পরিচালিত করবে তুমি সেই দিকে কিন্তু যাবে। যদি নেতৃত্ব দুর্বল হয়ে থাকে তাহলে কিন্তু আর তুমি কাজটা তোমার সঠিকভাবে প্রকল্প আর সঠিক আগাচ্ছে না। দেখবে অনেক ডেভেলপার যে বিজনেসগুলি করে তারা কিন্তু অনেক প্রকল্প গ্রহণ করে, সেক্ষেত্রে দেখবে কিছু বিল্ডিং উঠে দাঁড়িয়ে আছে কিন্তু হচ্ছে না, তার মানে দুর্বল নেতৃত্ব। হ্যাঁ,
নেতৃত্বের অভাব। আর এটা হচ্ছে প্রত্যাশা নির্ণয় ব্যর্থতা, যে তার কী পরিমাণ প্রত্যাশা নিয়ে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে সেই প্রত্যাশা নির্ণয় করতে পারে না। অবাস্তব বাজেট, যে কাজটা হচ্ছে অনেক হয়তো অনেক বড় ধরনের প্রকল্প কিন্তু বাজেট হচ্ছে একদমই কম বা বাজেট বেশি। হ্যাঁ, সেক্ষেত্রে প্রকল্প বাজেট কম হলে কিন্তু প্রকল্পের ব্যর্থতা পর্যবেসিত হয়। পরিবর্তনের শৈথিল্য, পরিবর্তন করা যায় না, কারণ হচ্ছে পরিবর্তনের উদ্যোগ নিতে হবে। প্রকল্পের সফলতার জন্য প্রয়োজন দ্রুতগতি পরিবর্তন সাধন করতে হবে। পরিবর্তন আনয়নে সৌতল্য থাকতে হবে, যেন যে কোনো পরিবর্তন খুব দ্রুততার সাথে নেওয়া হয়। আর এটি হচ্ছে দক্ষ প্রশিক্ষিত প্রকল্প ব্যবস্থাপকের অভাব। আমাদের দেশে এই জিনিসটা খুবই আমরা একদম হচ্ছে দৃশ্যমান, যে দক্ষ ও প্রশিক্ষিত প্রকল্প ব্যবস্থাপকের খুবই অভাব হচ্ছে আমাদের দেশে। ব্যয় প্রাক্কলনের প্রাক্কলন হবে। আর হচ্ছে ব্যয় প্রাক্কলনের ভুল, কী পরিমাণ ব্যয় হবে সে সঠিকভাবে সেটা সঠিক ব্যয় নিরূপণ করতে পারে না, সেই জন্যই হচ্ছে প্রকল্পগুলি ব্যর্থতা পর্যবেসিত হয়। যোগাযোগের ফাঁক বলতে আসলে গ্যাপটা হচ্ছে প্রকল্পে সকলের সাথে সকলের একটা যোগাযোগ থাকতে হবে, কিন্তু এটা সকলের সাথে সকল ইঞ্জিনিয়ার, তারপরে যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট সবার সাথে সবার, তারপর হচ্ছে যখন হচ্ছে এই যোগাযোগ না থাকে, বা মার্কেটিং ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট, হ্যাঁ, এগুলোর সাথে যোগাযোগ না থাকলে, বা ইন্টারনাল যে অর্গানগুলো আছে প্রতিষ্ঠানের সেগুলোর সাথে যোগাযোগ না থাকলে, তখন প্রজেক্টগুলি হচ্ছে ব্যর্থ হয়ে যায়। আর হচ্ছে দলীয় স্পৃহার অভাব, দুর্বল ঝুঁকি ব্যবস্থাপনা, যেমন ঝুঁকি যে কোনো প্রকল্পের তো ঝুঁকি থাকবেই, সে ঝুঁকি নিয়েই তো আমরা হচ্ছে এগিয়ে যেতে হবে। আমরা বলি হচ্ছে ঝুঁকি যত হাই হাই ঝুঁকি হাই রিটার্ন, যত ঝুঁকি বেশি তত হচ্ছে সফলতা, যত রিটার্ন বেশি আয় বেশি, হ্যাঁ, উন্নতি বেশি। ওকে, কিন্তু সেটাই ঝুঁকিটাকে হচ্ছে সঠিকভাবে ব্যবস্থাপনা, হাই রিস্ক হাই রিটার্ন, তো ঝুঁকিটাকে সঠিক ব্যবস্থাপনা করতে পারে না, সেজন্য প্রকল্পগুলি হচ্ছে হচ্ছে ব্যর্থতা পর্যবেসিত হয়। অগ্রাধিকার নির্ধারণে ব্যর্থতা, সতর্ক সংকেত, প্রকল্প সঠিকভাবে চলছে কিনা তা পর্যবেক্ষণ করতে হবে। প্রকল্প যদি পথে তাহলে সাথে সাথে সতর্ক করে দিতে হবে, কিন্তু সতর্ক সংকেত সবসময় সঠিকভাবে দেওয়া হয় না, এই জন্য প্রকল্পের ব্যর্থতা পর্যবেসিত হয়। আচ্ছা, আরেকটি হচ্ছে প্রকল্প ব্যবস্থাপনা আমাদের সাবজেক্টের সাথে, প্রকল্পের সাথে যখন ব্যবস্থাপনা রিলেটেড হয়, অবশ্যই সকল কাজের সাথে ব্যবস্থাপনা রিলেটেড। সময়, ব্যয়, পরিমাণ, গুণগত সীমাবদ্ধতার মধ্যে পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য প্রকল্পের প্রক্রিয়া সময়ের পরিকল্পনা, অর্থায়ন, বাস্তবায়ন, মূল্যায়ন, সমন্বয়, নিয়ন্ত্রণ ব্যবস্থার যে কাজগুলো, এগুলো আধুনিক যন্ত্রপাতি ও কলাকৌশল বিজ্ঞানসম্মত প্রয়োগ হলো প্রকল্প ব্যবস্থাপনা। আচ্ছা, প্রকল্পের সাথে প্রকল্পের উন্নয়নের জন্য আসলে ব্যবস্থাপনা প্রয়োগ যখন করা হয় তখন আমরা সেটাকে বলবো প্রকল্প ব্যবস্থাপনা। প্রকল্প ব্যবস্থাপনার হচ্ছে মৌলিক উপাদান, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মৌলিক উপাদান হচ্ছে এটা হচ্ছে সূচনা থাকবে, এটা হচ্ছে ধারণার উন্নয়ন। প্রকল্প ব্যবস্থা মৌলিক উপাদানের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সূচনা হলো আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে, প্রকল্প উদ্দেশ্য বর্ণনা করা হবে সূচনা পর্যায়ে, ধারণার উন্নয়ন করা হবে, অতীত তথ্যাবলী, বর্তমান অবস্থা, বর্তমান সামাজিক পরিস্থিতি, রাজনীতিক, অর্থনৈতিক, বৈশ্বিক সকল পরিস্থিতি বিবেচনা করেই কিন্তু হচ্ছে একটা প্রকল্প গ্রহণ করা হয়। সেগুলো কিন্তু বিবেচনাগুলো কিন্তু সূচনা স্তরেই করা হয়ে থাকে। আরেকটি হচ্ছে পরিকল্পনা স্তরে প্রকল্প প্রস্তুতকরণ ও সংগঠিতকরণ করা হয়। এক্ষেত্রে হচ্ছে কোথায় কোথায় অর্থায়ন করা হবে, কোন পদ্ধতিতে অ্যাপ্লাই করা হবে, কোন ধরনের স্পেশালিস্ট হচ্ছে ইঞ্জিনিয়াররা হচ্ছে এখানে কাজ করবে, কোন ধরনের লোকবল এখানে লাগবে, হ্যাঁ, এটার হচ্ছে এটার সংগঠনটা কেমন হবে, এই সব কিছুই কিন্তু একটা খসড়া নির্ধারণ করে পরিকল্পনা পর্যায়ে। আরেকটা হচ্ছে বাস্তবায়ন, একেবারে সবচেয়ে বেশি ইফোর্ট দেওয়া হয় কিন্তু বাস্তবায়ন পর্যায়ে। হ্যাঁ, এখানে কিন্তু তদারকি, নিয়ন্ত্রণ, তারপরে মোটিভেশন, সকল ব্যবস্থাপনা অন্য অন্য যত কাজ আছে সব কিন্তু এই বাস্তবায়ন পর্যায়ে কিন্তু করা হয়ে থাকে। মনিটরিং ও নিয়ন্ত্রণ, হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে প্রকল্প অনুযায়ী কাজটা সম্পাদিত হচ্ছে কি না সেটার জন্য মনিটরিং, এটা কিন্তু কারিগরি বিভাগে এই কাজগুলি করে থাকে, নিয়ন্ত্রণ করে থাকে। আর এটা হচ্ছে সমাপ্তি, প্রকল্পের একটা সমাপ্তি থাকবে, সমাপ্তির পরেই প্রকল্পের কাজ সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু আমরা প্রকল্প থেকে সুবিধা ভোগ করতে পারবো।
এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, প্রকল্পের স্পন্সর, প্রজেক্ট ইনপুটস দিয়ে থাকে, তারপরে মনিটরিং, প্ল্যানিং প্রসেস, এক্সিকিউটিং প্রসেস, ক্লোজিং প্রসেস, তারপরে প্রজেক্ট ডেলিভার করা হয়ে থাকে এন্ড ইউজার, তারপর প্রজেক্ট রেকর্ড করা হয়ে থাকে প্রসেস অ্যাসেট। হ্যাঁ, এগুলো একটা হচ্ছে প্রজেক্ট বাউন্ডারি, যে প্ল্যানিং পর্যায়ে প্রকল্প ব্যবস্থাপনা প্রক্রিয়াটা এখানে দেওয়া আছে সুন্দর। প্রকল্প ব্যবস্থাপনা কার্যাবলী, কী কী কার্যাবলীগুলি আসলে সম্পন্ন করা হয়ে থাকে? প্রকল্পের পরিধি সংজ্ঞায়িতকরণ, যে প্রকল্পটি কোথা থেকে শুরু হয়, যেমন আমাদের মুন্সিগঞ্জ শরীয়তপুরে আমাদের পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতুটি আছে, একটা নির্দিষ্ট পরিধি, বা হচ্ছে ফ্লাইওভার হচ্ছে কুড়িল বিশ্ব রোডে আছে। হ্যাঁ, তো এগুলো কিন্তু প্রকল্পের পরিধিটা কিন্তু সংজ্ঞায়িত করতে হবে, কীরকম হবে, পরিধিটা কীরকম হবে, তাছাড়া কোথায় হবে, কীভাবে হবে, কোন কোন কাজ সম্পন্ন হবে, কি কি করা হবে, সবই কিন্তু পরিধিতে সংজ্ঞায়িত করা হয়। সুবিধাভোগী চিহ্নিতকরণ, হ্যাঁ, এটা কোন এলাকার মানুষজন এই সুবিধাটা ভোগ করবে, বা কোন শ্রেণীর মানুষজন এই সুবিধাটা ভোগ করবে। আমি যদি কোনো বুটিক শপ দিয়ে থাকি, তাহলে হচ্ছে সেখানে বুটিক শপে কারা কারা হচ্ছে এই বুটিক শপের সুফল নিতে পারবে, কারা কারা এই পণ্যটি ভোগ করতে পারবে, এটা আমাকে চিহ্নিত করতে হবে, কোন কোন এলাকায় মানুষজন এটা ভোগ করতে পারবে। কার্যের বিস্তারিত তালিকা প্রণয়ন করতে হয় এই পর্যায়ে এসে, শুরু এবং শেষ পর্যন্ত ছোট বড় বিভিন্ন ধরনের কার্য সম্পন্ন, অনেক অনেক কার্যাবলী সম্পর্কে সবগুলি একটা তালিকা তৈরি করে বৃহৎ কাজ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করা হয়ে থাকে। এই তালিকা প্রণয়ন পর্যায়ে প্রয়োজনীয় সময় নির্ধারণ করা হয়ে থাকে, কোন কোন কাজে কি কতটুকু সময় লাগবে সেটা এই পর্যায়ে নির্ধারণ করা হয়ে থাকে। ছোট বড় বড় কাজগুলোকে ছোট ছোট কাজ, ছোট ছোট কাজগুলি আবার সময় কতটুকু তা নির্ধারণ করতে হবে। প্রাথমিক প্রবাহ চার্ট প্রণয়ন করতে হবে, একটা চার্ট প্রণয়ন করবে কোনটার পরে কোনটা কোন কাজগুলি হবে। তারপর হচ্ছে বাজেট প্রণয়ন করতে হবে, প্রয়োজনীয় সম্পদ নিরূপণ, প্রয়োজনীয় সম্পদ, এখানে প্রয়োজনীয়, হ্যাঁ, প্রয়োজনীয় হবে প্রয়োজনীয় বানানে এখানে, ওকে, প্রয়োজনীয় সম্পদ নির্ধারণে প্রয়োজনীয়তা, ওকে। দেখো, প্রয়োজনীয় সম্পদ নিরূপণ করতে হবে। প্রয়োজনীয় সম্পদ নিরূপণের ক্ষেত্রে হচ্ছে কি কি র মেটেরিয়ালস লাগবে, কোথা থেকে ক্রয় করা হবে, সবই হচ্ছে এই পর্যায়ে হচ্ছে নিরূপণ করা হয়ে থাকে। বাজেট প্রণয়ন করতে হবে, সম্পদ নিরূপণের পর যে এই সম্পদগুলি লাগবে সেগুলোর জন্য কত টাকা প্রয়োজন, সেটার জন্য বাজেট প্রয়োজন। প্রকল্পের প্রয়োজনীয়তা নিরূপণ, প্রকল্পটা আসলে কেন প্রয়োজন সেটার জন্য হচ্ছে সেটা নিরূপণ করতে হবে। আরেকটি হচ্ছে যেমন হচ্ছে ঝুঁকি নিরূপণ, ও হচ্ছে ঝুঁকি নিরূপণের ক্ষেত্রে হচ্ছে তোমার এই প্রকল্পটি গ্রহণের ক্ষেত্রে কি কি ঝুঁকি নিরূপণ, কি কি ঝুঁকি থাকে বা সেটা মূল্যায়ন করতে হবে। সম্ভাব্য পরিকল্পনা প্রণয়ন, সম্ভাব্য পরিকল্পনা পর্যায়ে হচ্ছে তোমাকে হচ্ছে ভবিষ্যৎ অনিশ্চিত, যে যার কারণে হচ্ছে প্রকল্প সম্পন্ন করা হয় যেন সেই লক্ষ্যে কাটিয়ে উঠে, যে অনিশ্চয়তা যেন কাটিয়ে উঠা যায়, সেজন্য হচ্ছে আরও কিছু পরিকল্পনা প্রণয়ন করা হয়ে থাকে। পরস্পর নির্ভরশীলতা চিহ্নিতকরণ, যে পরস্পর নির্ভরশীল কতগুলি কাজের সমষ্টি, কোন কাজের সাথে কোন কাজের সম্পর্ক সেটা নির্ভরশীল, সেটা চিহ্নিত করতে হবে। প্রকল্পের ধাপ পর্যালোচনা করা হয়ে থাকে, প্রতিটা ধাপে কি কি কাজ করা হবে সেগুলি পর্যালোচনা করা হয়ে থাকে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সম্পদ নিশ্চিতকরণ করা হয়ে থাকে, পরিবর্তন ও নিয়ন্ত্রণের ব্যবস্থা। সেক্ষেত্রে হচ্ছে যে কোনো পরিবর্তন আসতেই পারে, সেক্ষেত্রে হচ্ছে এবং সেটাকে সুষ্ঠুভাবে উদ্ভূত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে প্রকল্পকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা হয়। যে কোনো পরিবর্তন আসলে বা কোনো পরিস্থিতি দেখা দিলে সেক্ষেত্রে হচ্ছে নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়ে থাকে। হ্যাঁ, আর এটা হচ্ছে প্রকল্পের অবস্থার বিবরণ, প্রকল্পের বর্তমান অবস্থার বিবরণ, যে প্রকল্পে কতটুকু কার্য অগ্রগতি হয়েছে। আমরা সবসময় যে কোনো প্রকল্প গ্রহণ করা হলে কতটুকু কাজ হয়েছে, এটা হচ্ছে একটা বিবরণ দেওয়া হয়ে থাকে। নেক্সট টপিকে আমরা যাই, প্রকল্প ব্যবস্থাপনার গুরুত্ব, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন।
উৎপাদনশীলতা বৃদ্ধি। হ্যাঁ, আমাদের যে সীমিত সম্পদ আছে সেই সীমিত সম্পদগুলোকে এগুলোকে যেহেতু উৎপাদনশীলতা বৃদ্ধির জন্যই হচ্ছে এই ব্যবস্থাপনা করে উৎপাদনশীলতা বৃদ্ধি করা, বাজেটের আলোকে প্রকল্প সম্পন্ন করা, যে সীমিত যে বাজেট থাকে সেই বাজেটের আলোকে যেন হচ্ছে কাজটি সম্পন্ন করা হয়, এই জন্য প্রকল্প গ্রহণ করা হয়। যোগাযোগ বৃদ্ধি, আরেকটা হচ্ছে কী বিষয়ে যোগাযোগ করা হবে, কার সাথে যোগাযোগ করা হবে, কেন যোগাযোগ করা হবে, কখন যোগাযোগ করা হবে ইত্যাদি বিস্তারিতভাবে প্রণয়ন করা হয় প্রকল্প ব্যবস্থার মাধ্যমে, এই জন্য হচ্ছে যোগাযোগ বৃদ্ধি পায়। সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের পরিবীক্ষণ। আচ্ছা, প্রকল্পের জীবনচক্রের একটি ধাপ হচ্ছে পরিবহন। এখানে গ্যাং চার্ট, বাস্তবায়ন পর্যায়ে গ্যাং চার্ট, সময় ও গতি বিধি পরীক্ষা। হ্যাঁ, আমাদের ব্যবস্থাপনার যে বিভিন্ন ব্যবস্থাপনাবিদগণের যে হচ্ছে তথ্যগুলি আমরা পড়েছি সেগুলি হচ্ছে এখানে সেগুলি অবশ্যই কাজের বাস্তবায়নের ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আছে সভা, আহ্বান ইত্যাদি পদ্ধতির প্রয়োগের মাধ্যমে প্রকল্প পরিবীক্ষণ করা হয়। গ্যাং চার্ট, সময় গতি বিধি পরীক্ষা। ঝুঁকি হ্রাস করে প্রকল্পের ব্যবস্থাপনা হচ্ছে প্রকল্পের মাধ্যমে যদি তুমি কোনো কাজ সম্পন্ন করো তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে যেহেতু এখানে ঝুঁকি নিরূপণ এবং মূল্যায়ন করা হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে তোমার ঝুঁকি হ্রাস হবে। তুমি বেশি ঝুঁকি সম্পন্ন প্রকল্পগুলি গ্রহণ করবে না, তুলনামূলক কম ঝুঁকি সম্পন্ন বা অধিক লাভবান প্রকল্পগুলি গ্রহণ করবে। ক্রেতা ও ভোক্তার সন্তুষ্টি অর্জন করার জন্যই কিন্তু আসলে এই সকল কাজই কিন্তু করা হয়ে থাকে। আবার যে সুবিধাভোগীদের কথা চিন্তা করা হয়ে থাকে যে কোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে। আমরা আরেকটা টপিক সম্পর্কে আলোচনা করব, প্রকল্প ব্যবস্থাপকের যোগ্যতা বা গুণাবলী। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কি যোগ্যতা থাকে? একটা হচ্ছে ভীষণ থাকতে হবে, যেমন ভীষণ থাকবে কোথায় যেতে হবে তা তিনি বর্ণনা করবেন, তিনি প্রকল্পের কর্মী হয়ে বাহিনীকে আসলে স্বপ্ন দেখাবেন, তিনি সকলের সাথে ভীষণ শেয়ার করবেন, তাদের অন্তর্নিহিত শক্তি জাগ্রত করবেন। হ্যাঁ, আর যেহেতু উত্তম যোগাযোগকারী, অবশ্যই তিনি হচ্ছে সকলের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন। প্রকল্পের লক্ষ্য, দায়িত্ব, কার্য, প্রত্যাশা, ফলাবর্তন এটি স্পষ্ট বার্তা প্রেরণের জন্য সকলের সাথে তিনি যোগাযোগ করে থাকবেন। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্যই কিন্তু আসলে যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সততা থাকতে হবে, প্রকল্প ব্যবস্থা অবশ্যই সততা থাকতে হবে। প্রকল্প ব্যবস্থাপক অন্যকে আকৃষ্ট করতে সকলের প্রতি স্বতঃস্ফূর্তভাবে প্রকল্প নেতাকে অনুসরণ করে। প্রবল উৎসাহ থাকতে হবে, তিনি আশাবাদী, লক্ষ্য অর্জনে অঙ্গীকারাবদ্ধ থাকতে হবে। অন্যের আবেগ অনুভূতির সাথে একাত্মতা, অন্যের আবেগ অনুভূতিকে তিনি হচ্ছে প্রকল্প প্রতিষ্ঠা কর্মীদের সাথে ব্যক্তিগত সম্পর্ক কিন্তু গড়ে তুলবেন। আরেকটি হচ্ছে যোগ্যতা। প্রকল্পের ব্যবস্থা অবশ্যই যোগ্যতা থাকতে হবে, যে কোনো কারিগরি, প্রশাসনিক এবং সাধারণ শিক্ষায় শিক্ষিত হতে হবেন তিনি, তার বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। দায়িত্ব অর্পণের যোগ্যতা, অবশ্যই দায়িত্ব অর্পণের যোগ্যতা, প্রকল্পের টিম সদস্যদের যোগ্যতর করে তোলার জন্য প্রকল্পের দায়িত্ব অর্পণ করে নিশ্চিত করবেন। চাপের মধ্যে হচ্ছে ধৈর্যশীল হতে হবে, হচ্ছে যে কোনো পরিস্থিতিতে হচ্ছে প্রকল্প ব্যবস্থাপককে হচ্ছে ধৈর্যশীল হতে হবে। দল গঠনের দক্ষতা, প্রকল্প ব্যবস্থা দল গঠনের দক্ষতা থাকতে হবে। প্রকল্প কতগুলি কাজে সমন্বিত প্রচেষ্টা আসলে, এই জন্য হচ্ছে এই কাজগুলিকে ভাগ করে কর্মী বাহিনীকেও ভাগ করতে হবে, দক্ষ কর্মী বাহিনী গঠন করতে হবে। সমস্যা সমাধানের দক্ষতা, যে কোনো সমস্যা সমাধানের জন্য প্রকল্পের টিমের সাথে পরামর্শ করবেন এবং সেটা খুব দ্রুততার সাথে তিনি সম্পন্ন করবেন। আরেকটি টপিক সম্পর্কে আমরা জানবো, খুব ইম্পর্টেন্ট টপিক, প্রকল্প ব্যবস্থাপকের হচ্ছে কী ধরনের দায়িত্বসমূহ আছে। প্রকল্প পরিকল্পনা প্রণয়ন করবেন প্রকল্প ব্যবস্থাপক। প্রকল্প প্রস্তুতকরণ, যেমন হচ্ছে প্রকল্প সংগঠিতকরণ, সময়সূচি নির্ধারণ, বাজেট প্রণয়ন, কর্মী সংস্থান, সম্পদ অর্থায়ন, ঝুঁকি নিরূপণ, মূল্যায়ন, সবগুলি কাজে পরিকল্পনা প্রণয়ন পর্যায়ে করবে। প্রকল্পের সুবিধাভোগীদের চাহিদা পূরণের ব্যবস্থা করে থাকেন। যে তারপরে হচ্ছে যোগাযোগ স্থাপন করবেন, যে দায়িত্বগুলি প্রকল্পের টিম পরিচালনা করবেন, যে কতগুলি কাজে সমন্বিত প্রয়াস, তাই সফলভাবে প্রকল্প সম্পন্ন করার জন্য প্রকল্প ব্যবস্থাপকের একটা অন্যতম দায়িত্ব হচ্ছে আসলে প্রকল্পের টিম পরিচালনা করা। ঝুঁকি মোকাবেলা,
আরেকটি হচ্ছে প্রকল্পের দায়িত্ব ঝুঁকি নিরূপণ ও মূল্যায়ন করে ব্যবস্থাপনা করা যাতে ঝুঁকি মোকাবেলা করে সফলভাবে কাজটি সম্পন্ন করতে পারেন। প্রকল্পের সূচি নির্ধারণকরণ, সূচি প্রণয়ন করা হয় যাতে নির্দিষ্ট সময় নির্দিষ্ট ব্যয় নির্দিষ্ট বাজেটে প্রকল্পটি সমাপ্ত করা যায়। আর এটা হচ্ছে প্রকল্পের বাজেট বাস্তবায়ন। বাজেট বাস্তবায়ন হচ্ছে যেমন বাজেট মোতাবেক প্রকল্প কার্য পরিচালনা করা। খেয়াল করবেন যেন নির্ধারিত বাজেটের মধ্যে হচ্ছে প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়। আরেকটি হচ্ছে প্রকল্পের মনিটরিং ও নিয়ন্ত্রণ। মনিটরিং ও নিয়ন্ত্রণ কাজগুলি কিন্তু প্রকল্পের ব্যবস্থাপকে করে থাকেন, যে সঠিকভাবে কাজটি সম্পন্ন হচ্ছে কিনা সে বিষয়ে মনিটরিং করা এবং যদি ভুল ত্রুটি হয় সেটা নিয়ন্ত্রণ করা। আরেকটি হচ্ছে প্রকল্পের দ্বন্দ্ব ব্যবস্থাপনা। প্রকল্প অভ্যন্তরীণ বহিস্থ যে কোনো প্রকল্পের কারণে প্রকল্পের দ্বন্দ্ব সৃষ্টি হয়, সেই দ্বন্দ্বগুলি ব্যবস্থাপনা যে মীমাংসা করার কাজও কিন্তু হচ্ছে প্রকল্পের ব্যবস্থাপকের উপরে পড়ে। আচ্ছা, প্রকল্প হস্তান্তরের ব্যবস্থা। প্রকল্প যখন কাজ সমাপ্ত হয়ে যায় তখন যে উদ্যোক্তা ক্রেতা বা ব্যবহারকারীর নিকট হস্তান্তরের দায়িত্ব কিন্তু প্রকল্প ব্যবস্থাপকের হয়ে থাকে। তোমরা এই টপিকগুলি সবগুলি খুবই ইম্পর্টেন্ট, তোমরা বাসায় পড়বে। তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।